প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি, আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে, এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন নেওয়া ঠিক হয় না। এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে। কিন্তু ছাত্ররা যে দাবি জানায়, সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটাও বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ, 3 ভাগের ন্যূনতম 1 ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল, এবং এখান থেকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত ছিল। 3 ভাগের 1 ভাগ মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র 8 জন অন্তত। এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো, জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই? এই আমরা বলেছিলাম, তখন আমাদেরকে বলে যে নারীরও এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের 2টা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না। আমাদের প্রাইভেট থেকে 2টা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 2টা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে 2 জন বা 1 জন, তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না কইরা জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইউনূস যখন ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড, যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এই, তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? ওনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম, এইটি কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে। যেমন আমি বলছিলাম, ওনার হাত থেকে ফোন কাইডে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন, এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এগুলোই চলানো লাগে, তাহলে ভাই আমরা দেশ চালাই। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন, আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপি তে কেন আসেন নাই? আপনি ইনকিলাব মঞ্চকে আর 1 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন? এটা কি একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি বা এটা কি হইতে চায়? খালেদ ভাই, আপনি যে কাজটা করছেন, এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু কইরা সব নিয়ে আসছিলাম, আসলে কোনটার মব বলে। আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-এর উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দেওয়া তো দূরের কথা, 1 টাকার জিনিস নষ্ট করছে। মব যেটা একাডেমিকলি বলে, প্রমাণ যদি দিতে পারেন তাহলে জীবনে আর কথা বলবো না। আমি আপনাকে কিন্তু না জনাব হাতি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো এটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। যেই সংস্কৃতিটা আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এইটাও এখন একটা বড় হাজারবার বলছি। রাইট, এটা নিয়েও যদি আপনি একটু বলেন। না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল, তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো। এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো। আমরা তাদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে, এবং অবশ্যই যারা মব করতেছে এদের বিচার করতে হবে। কিন্তু ভাই, এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মব বলতেছে না। সেই মব কোথায়, এটা আমরা খুঁজতে চাই। না কেউ বলতেছে না, না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না। এটা শফিক সাহেবের স্টাইল, মব না বলা সন্ত্রাস বলা। কিন্তু মব আসলে তাই, শাহবাগে একটা তোলা হইতেছে, এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য। সেটা ঠিক আছে, আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের। আমি এনসিপি করি নাই ভাই, আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম। যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে, তখন আমার মনে হয়েছে
যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে, কিন্তু সবাই যদি পলিটিক্সে যায়, দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয়, আবার বিএনপি আমার কথা পছন্দ করে, জামাত গালি দেয়, জামাতও পছন্দ করে, কারণ আমরা জুলাইয়ের একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি। তখন মনে হচ্ছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে এই আমার শেষ প্রশ্নটা আমি করে রাখি, আপনি করে রাখি, আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন, আপনি একজন শিক্ষক, আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন, আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার আসলে কেমন লাগে, এটা আপনার জন্য শেষ প্রশ্ন। কিন্তু আপনার প্রশ্ন দিয়ে আমি কামাল ভাইকে শেষ প্রশ্ন করতে চাই। কামাল ভাই, নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন, আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? জনাব কামাল ভাই। আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন, কোথাও পাবেন না। ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না, আমি অন্য কথা বলেছি। আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে, সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি, আমি যেটা বলেছি সেটা বলছি, কমপক্ষে 1 কোটি লোক আছে। আসলে এটা 1 কোটি হবে না, কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী করলে প্রায় 2.5 কোটির মতো হয়। ঠিক আছে, আমি তবু 1 কোটি বলছি, 1 কোটি আমি থাকি। কারণ আমার হিসাব হলো কি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে 2,28,00,000 ভোট, এটা হলো 2001 সালে। তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে, কাজে এই সব মিলিয়ে কমে টমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। আমার এটা অবজারভেশন। আমার প্রশ্ন হলো, আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? ওকে, আমি কি একটা প্রশ্ন করতে পারি কামাল ভাই? কামাল ভাই আপনি আমার প্রশ্নটা সহযোগী জবাব দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে 10 কোটি ভোটার আছে, যদি আমরা হিসাবের সুবিধাতে ধরে নিই, এই 10 কোটি ভোটারের 3টা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে। ওই 1 কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন, তারা এটাতে মজা নিছে, আরাম করছে, হ্যাডম নাই বলছে, তাদের তো একটু শাস্তি পাওয়া হইছেই, আমি যদি এমন ভাবে বলি। তারা এবার ভোট দিতে না পারলে না পারবে, আমি ওটা ওভাবে দেখি না, আমি ওভাবে দেখি না কেউনে। আমি বলি আপনাকে, দেখেন একটা আওয়ামী লীগের গত 3 বছর 3টা শাসন, যেটা আমি 2014, 18 এবং 24 যেটা ধরি, এই 3 বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জোরে এই কাজটা করেছেন। এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত। কিন্তু আমি এটাও বলি পাশাপাশি, এর জন্য যদি আপনি 1 কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না। একটা কথা আপনি বলেন, এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে সরাসরি হিসাব যে আওয়ামী লীগ 96 আওয়ামী লীগ ছিল না, 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কি এক না? কিন্তু 96 সঙ্গে 2014 আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? তাও তো আসে নাই। তাহলে এই সময় কাজটা হলো কেন? হলো এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল সে 2014-তে এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে। সেই দলটাকে আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, সরাসরি, তাহলে বুঝবেন আপনি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন একটা বাস, ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিজ বাস, ধরেন সে মার্সিডিজ বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2-3 লোককে মেরে ফেললো। দোষ এই জন্য কি আপনি মার্সিডিজ কোম্পানিকে যে দায়ী করবেন? না, করব না, কিন্তু না করব না, এটা মার্সিডিজ বাসের জন্য এটা ঠিক আছে। কিন্তু কামাল ভাই আমি বলি আপনাকে, দেখেন আমার একটু প্রশ্ন করার সময় দেন, প্রশ্ন করার সময় দেন। আমি প্রশ্ন করব, আমি শেষ করে আমার মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। আমি বলি আপনাকে, এখানে গাড়িটা যে চালিয়েছে তার দোষ, রাইট, তাকে আপনি শাস্তি দেন, তাকে বিচার আওতায় আনেন। তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত 15 বছর, তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আপনি আনেন, প্রত্যেকের লোককে আপনি আনেন। আমার কোনো আপত্তি নেই, এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে, ব্যক্তি ধরে ধরে, তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা আপনি বিচার করেন। কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে না মানে কি, তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না, আওয়ামী লীগের সুবিধা নেয়নি, অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয়, অনেক লোক আছে এরকম, তারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না, এবং সে নৌকা মার্কা ছাড়া আর কোনো মার্কে ভোট দেয় না। এরকম লোকের সংখ্যা আমি বললাম তো মিনিমাম 1 কোটি আছে। সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন? এই প্রশ্নটা আমি করতে পারবো না? পারবেন, কিন্তু আমি প্রশ্নটা করি, এই প্রশ্নটা আমি কামাল ভাই বলি। আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন, যেখানে চালকের উদাহরণ দিয়েছেন, যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন, আওয়ামী লীগের সেই সমর্থক 1 কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন,
তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না, আমার অন্তত জানা নাই। তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায়, এটাও আমি কোনো সময় শুনি নাই। তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে, তাদের মাথা ভাঙছে, তাদের পোলাপাইন ভাঙছে, ঠিকই করছে। এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি, চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই। আর এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত, মানে আমারও মনে হয়। এটা তো আপনার অপিনিয়ন, এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা আপনার অপিনিয়ন, কোনো প্রবলেম নেই। আপনি এবার তাহলে দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে, ঠিক আছে, এটা একটা প্রস্তাব।